১৯৭৭ সাল। পৃথিবী থেকে দুটো যন্ত্র রওনা হলো, যাদের মুখ নেই, চোখ নেই, হৃদয় নেই, কিন্তু গন্তব্য আছে। এবং সেই গন্তব্য সীমাহীন। নাসা দুটো মহাকাশযান পাঠিয়েছিল, যাদের মিশন ছিল মাত্র ৫ বছরের, কিন্তু প্রায় ৫ দশক পেরিয়ে গেছে। এবং এই দুটো যন্ত্র এখনও কথা বলছে, এমন এক জায়গা থেকে যেখানে মানুষের তৈরি কোনো বস্তু আগে কখনো পৌঁছায়নি। আজকের এই ভিডিওতে আমরা ভয়েজারের গল্প বলবো, একটা চলচ্চিত্রের মতো করে। সেই গোপন পরিকল্পনা যা সবকিছু সম্ভব করেছিল, সেই মহাকর্ষীয় কৌশল যা তাদের আলোর গতির কাছাকাছি ঠেলে দিয়েছিল। বৃহস্পতি ও শনিতে তারা কি দেখেছিল, ইউরেনাস ও নেপচুনে কি আবিষ্কার হলো, এবং সব শেষে সেই ছবি, সেই একটা ছবি যা তোমার পুরো জীবনকে নতুন চোখে দেখাবে। তাই থেকে যাও, কারণ এই যাত্রা শুধু মহাকাশের না, এই যাত্রা আমাদের নিজেদেরকে চেনার। এগুলো হলো ভয়েজার ১ এবং ভয়েজার ২। শুধু ধাতু আর সার্কিট না, এগুলো আমাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ। কৌতূহল, সাহস, জেদ এবং সেই অসাধারণ এক গুয়েমি, বেঁচে থাকার, এগিয়ে যাওয়ার। এখন একটু থামো, একটু ভাবো। ১৯৭০-এর দশকের প্রযুক্তি, সেই সময়ের কম্পিউটার যার মেমোরি তোমার স্মার্টফোনের কোটি ভাগের ১ ভাগও না। সেই সময়ের ট্রান্সমিটার যা আজকের একটা সস্তা ওয়্যারলেস স্পিকারের চেয়েও দুর্বল। এই প্রযুক্তি দিয়ে তৈরি একটা মহাকাশযান আজ ২৩,০০০ কোটি কিলোমিটারেরও বেশি দূর থেকে সিগন্যাল পাঠাচ্ছে। কিভাবে কিভাবে সম্ভব? উত্তরটা লুকিয়ে আছে ৩টে জিনিসে: শক্তি, নকশা এবং বিশ্বাস। প্রথমে আসো শক্তির কথায়। সূর্য থেকে কোটি কোটি কিলোমিটার দূরে সোলার প্যানেল কাজ করে না, কারণ সেখানে সূর্যের আলো এতটাই ম্লান যে শক্তি উৎপাদন অসম্ভব। তাই ভয়েজারে ব্যবহার করা হয়েছে আরটিজি, রেডিও আইসোটোপ থার্মো ইলেকট্রিক জেনারেটর। এটা কিভাবে কাজ করে? প্লুটোনিয়াম ২৩৮ একটি তেজস্ক্রিয় মৌল ধীরে ধীরে ভাঙে। এই ভাঙার প্রক্রিয়ায় তাপ তৈরি হয়। সেই তাপ থার্মোকাপল নামের যন্ত্রে বিদ্যুতে পরিণত হয়। এটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো জটিল না, বরং অনেকটা সহজ, কিন্তু অবিশ্বাস্য রকম নির্ভরযোগ্য। প্লুটোনিয়াম ২৩৮-এর অর্ধজীবন প্রায় ৮৭.৭ বছর, মানে প্রতি ৮৭ বছরে তার শক্তি অর্ধেক হয়। ইঞ্জিনিয়াররা এটা জানতেন। তারা হিসাব করেছিলেন শক্তি কমবে, কিন্তু দশকের পর দশক ধরে মূল যন্ত্রগুলো চালু রাখতে যথেষ্ট থাকবে। এই হিসাবটা ছিল প্রফেটিক, ভবিষ্যৎ দ্রষ্টার মতো। দ্বিতীয় বিষয়, নকশা। ভয়েজারের প্রতিটি গুরুত্বপূর্ণ যন্ত্রের ব্যাকআপ অতি আছে। একটা নষ্ট হলে আরেকটা চালু হয়। শক্তি বাঁচাতে অপ্রয়োজনীয় যন্ত্র বন্ধ করার ব্যবস্থা আছে। একাধিক থ্রাস্টার দিয়ে দিক নির্ণয় করা যায়, কারণ ওই শূন্যতায় কোনো মেকানিক নেই, কোনো রিপেয়ার শপ নেই। যদি কিছু ভাঙে ২০০০ কোটি দূরে, সমাধান খুঁজতে হয় পৃথিবীতে বসে, মাথা দিয়ে, হিসাব দিয়ে, ধৈর্য দিয়ে। এবং তৃতীয় বিষয়, বিশ্বাস। ইঞ্জিনিয়াররা জানতেন মিশন ৫ বছরের, কিন্তু তারা বানিয়েছিলেন যেন চিরকাল টিকে থাকে। তারা জানতেন না ঠিক কতদিন চলবে, কিন্তু তারা আশা রেখেছিলেন। এটা শুধু প্রকৌশল না, এটা মানবিক আশার গল্প। এখন আসো সেই মহাজাগতিক কাকতালের গল্পে। ১৯৭০-এর দশকের শেষে সৌরজগতের বাইরের বিশাল গ্রহগুলো, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এমন একটা বিন্যাসে ছিল যা প্রতি ১৭৬ বছরে মাত্র একবার ঘটে। একটি মহাকাশযান সঠিক সময়ে সঠিক পথে গেলে একটা গ্রহের মাধ্যাকর্ষণ ব্যবহার করে পরের গ্রহের দিকে ছুটে যেতে পারে, অতিরিক্ত জ্বালানি ছাড়াই। এই কৌশলের নাম গ্র্যাভিটি অ্যাসিস্ট বা মহাকর্ষীয় সহায়তা। এটা কিভাবে কাজ করে? কল্পনা করো, একটা ক্রিকেট বল ছুঁড়ে দিলে একটা চলন্ত ট্রেনের দিকে। বল ট্রেনের কাছে আসলে ট্রেনের গতি বলটাকেও ত্বরান্বিত করে। ভয়েজার ঠিক এভাবেই গ্রহের কক্ষপথের শক্তি চুরি করে এবং সেই শক্তি দিয়ে আরও দ্রুত পরের গ্রহের দিকে ছুটে যায়। বিজ্ঞানীরা এই পরিকল্পনার নাম দিয়েছিলেন দ্য গ্র্যান্ড ট্যুর, মহাপর্যটন। কিন্তু একটা সমস্যা ছিল, এই জানালা চিরকাল খোলা থাকে না, ১৭৬ বছর পর পর মেলে। আর তখন কাছাকাছি লঞ্চের সময়সীমা ছিল ১৯৭৭ সালের কয়েক মাস। তাই টিম ঝুঁকি নিল,
5 বছরের মিশনের জন্য বাজেট হলো, কিন্তু ডিজাইন হলো যেন দশকের পর দশক চলে। এই সিদ্ধান্তটা ইতিহাস বদলে দিয়েছে। 1977 সালের 20 আগস্ট ভয়েজার 2 মাটি ছেড়ে উঠল আকাশে। 1977 সালের 5 সেপ্টেম্বর ভয়েজার 1 রওনা হলো, একটু পরে কিন্তু দ্রুততর পথে। 2 যমজ বোন, দুটো আলাদা পথ, একটাই উদ্দেশ্য, মানবজাতির চোখ হয়ে সৌরজগতের অজানা কোণ দেখা। ভয়েজার 1 শেষ পর্যন্ত এগিয়ে গেল, কারণ তার পথ ছিল সরাসরি, দ্রুততর, এবং তারপর শুরু হলো ইতিহাসের সবচেয়ে দীর্ঘ, সবচেয়ে গভীর অভিযান। প্রথম গন্তব্য বৃহস্পতি, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ, এতটাই বড় যে পৃথিবীর মতো 1300টা গ্রহ এর ভেতরে সাজানো যাবে। ভয়েজার কাছে আসতে লাগতে শুরু করল, এবং ছবিগুলো আসতে লাগল। প্রথমে ঝাপসা, তারপর আরও স্পষ্ট, তারপর শ্বাস বন্ধ করে দেওয়ার মতো। বৃহস্পতির বায়ুমণ্ডল শান্ত নয়, এটা একটা যুদ্ধক্ষেত্র। প্রচণ্ড ঘূর্ণিঝড়, টার্বুলেন্স, মেঘের স্তর যা নিজেই নিজেকে গ্রাস করছে, এবং মহা লাল দাগ, দ্য গ্রেট রেড স্পট। এটা শুধু একটা দাগ না, এটা একটা জীবন্ত ঝড়, পৃথিবীর আকারের দ্বিগুণ, যা অন্তত 350 বছর ধরে বয়ে চলেছে। ভয়েজার এই ঝড়ের ঘূর্ণন নিশ্চিত করল। কিন্তু গল্পের সবচেয়ে বড় মোড় আসলো বৃহস্পতির চাঁদগুলো থেকে। মানুষ ভেবেছিল গ্রহের চাঁদ মানে নিষ্প্রাণ পাথরের স্তূপ, কিন্তু ভয়েজার সেই ধারণা চুরমার করে দিল। আইও, ক্যামেরায় দেখা গেল আগ্নেয়গিরির অগ্নুৎপাত, উত্তপ্ত লাভার স্তম্ভ মহাশূন্যে ছিটকে উঠছে, শত শত কিলোমিটার উচ্চতায়। এটা কল্পবিজ্ঞান না, এটা বাস্তব। আইও হল সৌরজগতের সবচেয়ে আগ্নেয়গিরি সক্রিয় বস্তু। কেন? কারণ বৃহস্পতির প্রচণ্ড মাধ্যাকর্ষণ আইওকে ক্রমাগত টানছে এবং চাপছে। এই টাইডাল হিটিং প্রক্রিয়ায় আইওর ভেতরটা সব সময় গলিত থাকে। একটা চাঁদ যে নিজেই জ্বলছে, যে যেন চিৎকার করছে, আমি এখনও বেঁচে আছি। এবং ইউরোপা, বরফের আস্তরণ ঢাকা একটা চাঁদ। ওপরে দেখা যাচ্ছে ফাটল, রেখা, যেন কেউ কাঁচের ওপর আঁচড় দিয়েছে। ভয়েজার তখন নিশ্চিতভাবে প্রমাণ করতে পারেনি, কিন্তু ইঙ্গিত দিয়েছিল সেই বরফের নিচে থাকতে পারে তরল পানির সমুদ্র, এবং যেখানে পানি আছে সেখানে জীবন থাকার সম্ভাবনা আছে। এই প্রশ্নটা ভয়েজার আমাদের দিয়েছিল 1979 সালে। আজও এই প্রশ্নের উত্তর খুঁজছি আমরা। শনি, যে গ্রহ দেখলে মানুষ থমকে যায়, ছোট শিশুর মতো চোখ বড় হয়ে যায়। ভয়েজার এগিয়ে গেল এবং দেখালো শনির বলয় শুধু কয়েকটা মোটা ব্যান্ড না, এগুলো শত শত পাতলা স্তরের সমষ্টি। বরফের টুকরো, পাথর, ধুলো, একটা অবিশ্বাস্য স্থাপত্য, যেন কোনো মহাজাগতিক শিল্পী বানিয়েছে। এছাড়া ভয়েজার আবিষ্কার করল শেফার্ড মুনস, ছোট ছোট চাঁদ যারা বলয়কে নির্দিষ্ট আকারে ধরে রাখে, যেন অদৃশ্য হাত দিয়ে বরফের নাচকে নিয়ন্ত্রণ করছে। এবং বলয়ে দেখা গেল স্পোকস, অদ্ভুত ছায়া বা রেখার মতো কাঠামো, যা প্রচলিত বিজ্ঞান দিয়ে সহজে ব্যাখ্যা করা যাচ্ছিল না। শনি যেন বলছিল, তুমি এখনও আমার নিয়ম পুরোটা বোঝোনি। এবং তারপর এলো বিদায়ের মুহূর্ত। শনির পরে ভয়েজার 1-এর পথ বাঁক নিল। সৌরজগতের সমতল ছেড়ে সে উঠে গেল উপরে, যেখানে কোনো গ্রহ নেই, শুধু অন্ধকার, শুধু দূরত্ব, শুধু মহাকাশের নিঃশব্দ। ভয়েজার 1 তার চোখ সরিয়ে নিল গ্রহ থেকে এবং এগিয়ে গেল তারার দিকে। কিন্তু ভয়েজার 2-এর যাত্রা এখনও শেষ হয়নি। সে একমাত্র মহাকাশযান যে ইউরেনাস এবং নেপচুন দুটোই কাছ থেকে দেখেছে। আজ পর্যন্ত আর কোনো মানবসৃষ্ট যন্ত্র এই 2 গ্রহের কাছে যায়নি। ইউরেনাস বাইরে থেকে দেখতে মসৃণ, নীলচে সবুজ, মেঘের কোনো জটিলতা নেই বলে মনে হয়, কিন্তু ভেতরে লুকিয়েছিল একটা বিশাল রহস্য। ইউরেনাসের চৌম্বক ক্ষেত্র তার ঘূর্ণন অক্ষ থেকে প্রায় 99 ডিগ্রি হেলে আছে। পৃথিবীতে চৌম্বক মেরু এবং ঘূর্ণন মেরু প্রায় কাছাকাছি, কিন্তু ইউরেনাসে এই দুটো এত বেশি আলাদা যে এই গ্রহের চৌম্বক মণ্ডল এলোমেলোভাবে দোদুল্যমান, একটা অসামঞ্জস্যপূর্ণ মহাজাগতিক নৃত্য। এই আবিষ্কার বিজ্ঞানীদের বাধ্য করল পুরনো তত্ত্ব নতুন করে লিখতে। এবং মিরান্ডা, ইউরেনাসের একটা ছোট্ট চাঁদ,
এটা যেন ভাঙা আয়নার টুকরো জোড়া দিয়ে বানানো। বিভিন্ন ভূতাত্ত্বিক স্তর, গভীর খাদ, অদ্ভুত প্যাচওয়ার্ক টেরেইন। যেন এই চাঁদ একসময় ভেঙে গিয়েছিল এবং আবার জোড়া লেগেছে, তবে নিজের মতো করে, অন্যরকমভাবে। নেপচুন। এখানে ভয়েজার পেয়েছিল সবচেয়ে বড় চমক। নেপচুন সূর্য থেকে ৪,৫০০ কোটি কিলোমিটার দূরে। সূর্যের আলো এখানে এতটাই কম যে পৃথিবীর তুলনায় প্রায় ৯০০ ভাগ কম। স্বাভাবিকভাবে ভাবলে শান্ত, নিস্তব্ধ, বরফ ঠান্ডা। কিন্তু ভয়েজার পরিমাপ করল এই গ্রহে বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ২,১০০ কিলোমিটার, সৌরজগতের যে কোনো গ্রহের মধ্যে সর্বোচ্চ। এবং দেখা গেল একটা বিশাল ঝল, দ্য গ্রেট ডার্ক স্পট, বৃহস্পতির মহা লাল দাগের মতো, কিন্তু আরও রহস্যময়। বার্তাটা স্পষ্ট, সূর্য থেকে দূরত্ব মানে শান্তি না, মহাবিশ্বের নিজের রাগ আছে। এবং নেপচুনের চাঁদ ট্রাইটন, এই চাঁদ ঘুরছে বিপরীত দিকে, নেপচুনের নিজের ঘূর্ণনের উল্টো দিকে। বিজ্ঞানীরা মনে করেন ট্রাইটন আসলে নেপচুনের চাঁদ ছিল না, এটা কুইপার বেল্ট থেকে এসেছিল। নেপচুনের মাধ্যাকর্ষণ একে ধরে ফেলেছে। এবং এই হিমচ্ছদিত চাঁদেও ছিল সক্রিয়তার চিহ্ন, নাইট্রোজেনের গিজার, ফাটা পৃষ্ঠ, এক বিশ্ব যে হিমায়িত হলেও থামেনি। এখানেই ভয়েজার 2 মহাপর্যটন শেষ করল এবং তার বোনের মতো সেও মুখ ঘোরালো তারার দিকে। এখন সবচেয়ে কঠিন প্রশ্নে আসো, সৌরজগৎ কোথায় শেষ হয়? এটা কোনো দেওয়াল না, কোনো সাইনবোর্ড না, এটা একটা ধীর পরিবর্তন। প্রথম আসে হেলিওশ্বেত। সৌরবায়ু এখানে এসে থেমে যায়, সংকুচিত হয়, ঘন হয়। এটা সূর্যের প্রভাবের শেষ সীমানা। তারপর আসে হেলিওপজ, এটাই আসল সীমানা। এখানে সূর্যের সৌরবায়ু শেষ হয়। এখানে শুরু হয় আন্তঃনাক্ষত্রিক মাধ্যম, ইন্টারস্টেলার স্পেস। ভয়েজার 1 এই সীমানা পেরিয়েছিল ২০১২ সালে, ভয়েজার 2 পেরিয়েছিল ২০১৮ সালে। এবং এই পার হওয়াটা পরিষ্কার ছিল না। বিজ্ঞানীরা ভেবেছিলেন সীমানাটা মসৃণ হবে, কিন্তু সেখানে ছিল বুদবুদ, চৌম্বকীয় অস্থিরতা, অপ্রত্যাশিত পরিবর্তন। মহাবিশ্ব একবার আবার মনে করিয়ে দিল, আমাদের মডেল সত্য না, বাস্তবতা সবসময় আমাদের ধারণার চেয়ে জটিল। ভয়েজার শুধু যাত্রা করেনি, সে আমাদের ভুলও ধরিয়ে দিয়েছে। কিন্তু গল্পটা শেষ হয়নি। এবং গল্পের এই অংশটা, এটা বিজ্ঞান আর রোমাঞ্চের মিশেল। ভয়েজারের শক্তি কমছে, প্রতি বছর তার আরটিজি একটু একটু করে দুর্বল হচ্ছে। ইঞ্জিনিয়াররা এক এক করে যন্ত্র বন্ধ করছেন, শুধু যা একদম দরকার তা চালু রাখতে। ২০২৩ সালে হঠাৎ ভয়েজার 1 থেকে অদ্ভুত ডেটা আসতে লাগল, অর্থহীন সংখ্যা, বিভ্রান্তিকর রিডিং। পৃথিবীতে বসে টিম বুঝতে পারছে না কোনটা সত্য, কোনটা মিথ্যা। একটা কমান্ড পাঠাও, অপেক্ষা করো ২২ ঘন্টা, উত্তর আসুক। তারপর আরও ২২ ঘন্টা, মোট ৪৪ ঘন্টা একটা প্রশ্নের জন্য। এবং তারপর টিম খুঁজে পেল সমস্যা। একটি পুরনো চেপ ডেটা পাঠাচ্ছিল ভুল জায়গায়। সমাধান করা হলো ২৩০০ কোটি কিলোমিটার দূর থেকে, পৃথিবীতে বসে একটা কোড দিয়ে। এটা বিজ্ঞানের গল্প, এটা মানুষের জেদের গল্প, এটা ছেড়ে না দেওয়ার গল্প। একদিন ভয়েজার থামবে, শক্তি শেষ হবে, সংকেত আসবে না। কিন্তু সে থামবে না, সে এগিয়েই যাবে, নিঃশব্দে, অনন্তকাল ধরে। হাজার হাজার বছর পর সে হয়তো অন্য তারার কাছে পৌঁছবে, লক্ষ বছর পর হয়তো ছায়াপথের অন্য প্রান্তে। এবং তার সাথে থাকবে একটা বার্তা, গোল্ডেন রেকর্ড, সোনালি রঙের একটা ডেস্ক। তাতে আছে পৃথিবীর ৫৫টি ভাষায় সম্ভাষণ, ১১৫টি ছবি মানুষের, পৃথিবীর, প্রকৃতির শব্দ, বৃষ্টি, বাতাস, তিমির গান, ২৭টি সঙ্গীত, বাক থেকে ভারতীয় রাগ পর্যন্ত। এটা এসওএস না, এটা পরিচয়পত্র। এটা মানবজাতির পক্ষ থেকে মহাবিশ্বকে বলা, আমরা ছিলাম, আমরা ভালোবাসতাম, আমরা জানতে চেয়েছিলাম। হয়তো কেউ পাবে, হয়তো না, কিন্তু এই প্রচেষ্টাটাই তো মানবিকতার সর্বোচ্চ প্রকাশ। এবং এখন এলো সেই মুহূর্ত
যে মুহূর্তের জন্য তোমাকে শেষ পর্যন্ত অপেক্ষা করতে বলেছিলাম। ভয়েজার 1 যখন সৌরজগতের বাইরে যাচ্ছিল, বিজ্ঞানী কার্ল সেগান একটা ধারণা দিলেন। ক্যামেরা ঘুরিয়ে দাও, পিছনে তাকাও, বাড়ির দিকে তাকাও। নাসার ইঞ্জিনিয়াররা রাজি হলেন। 1990 সালের 14 ফেব্রুয়ারি 600 কোটি কিলোমিটার দূর থেকে ভয়েজার 1 পৃথিবীর ছবি তুলল, এবং সেই ছবিতে পৃথিবী দেখা গেল একটা অতি ক্ষুদ্র হালকা নীল বিন্দু হিসাবে, আলোর একটা রশ্মির মধ্যে ভাসমান, দ্য পেল ব্লু ডট, হালকা নীল বিন্দু। কার্ল সেগান এই ছবি দেখে লিখেছিলেন, এই বিন্দুটাই আমাদের বাড়ি, এই বিন্দুতেই আমাদের সব কিছু, যাদের ভালোবাসি, যাদের চিনি, যাদের কথা শুনেছি, প্রতিটি মানুষ যে কখনো বেঁচে ছিল। এই ছবি আমাদের ক্ষমতাবান করেনি, এই ছবি আমাদের দায়িত্ববান করেছে। যদি সমস্ত ইতিহাস, সমস্ত গর্ব, সমস্ত যুদ্ধ, সমস্ত ঘৃণা একটা বিন্দুর মধ্যে মাপা যায়, তাহলে প্রতিটা ভালোবাসা, প্রতিটি ক্ষমা, প্রতিটি মানবিক স্পর্শ কতটা অমূল্য। ভয়েজারকে একটা পুরনো যন্ত্র মনে করো না, এটা একটা আয়না। এটা মনে করিয়ে দেয় আমরা জানতে চেয়েছিলাম, আমরা সাহস করেছিলাম, আমরা ছেড়ে দিইনি, এবং আমরা এখনও পারি। যদি এই ভিডিও তোমার মধ্যে সেই বিস্ময়ের আগুন জ্বালিয়ে থাকে, তাহলে নেবুলা নেশনের পরিবারে তোমাকে স্বাগত। লাইক দাও যদি মনে হয় এই মহাবিশ্ব সত্যিই অসাধারণ। সাবস্ক্রাইব করো, কারণ মহাবিশ্বের গল্প এখানেই শেষ না। শেয়ার করো সেই মানুষটার সাথে যে মাঝে মাঝে রাতের আকাশের দিকে তাকায়। আমরা আবার মিলব মহাবিশ্বের গভীরে। নেবুলা নেশনে তোমাকে স্বাগত।